বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। এখন শুনবেন সূরা আলে ইমরানের ১৪৪ ও ১৪৫ নম্বর আয়াতের তিলাওয়াত ও তরজমা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا وسيجزي الله الشاكرين. وما كان لنفس أن تموت إلا بإذن الله كتابا مؤجلا. ومن يرد ثواب الدنيا نؤته منها ومن يرد ثواب الآخرة نؤته منها ومن يرد ثواب الدنيا نؤته منها ومن يرد ثواب الآخرة نؤته منها وسنجزي الشاكرين. صدق الله العلي العظيم. বিসমিল্লাহির রহমানির রহিম। মুহাম্মদ একান্তই আল্লাহর প্রেরিত রাসূল ছাড়া আর কিছু নয়। তাঁর আগেও বহু রাসূল অতিবাহিত হয়ে গেছেন। সুতরাং তিনি যদি মারা যান কিংবা নিহত হন, তাহলে কি তোমরা ইসলাম ত্যাগ করে সেই জাহিলি আর কুফরির যুগে ফিরে যাবে? মনে রেখো, যে পেছনের দিকে ফিরে যাবে সে আল্লাহর কোনো ক্ষতি করবে না। তবে যারা আল্লাহর কৃতজ্ঞ বান্দা হয়ে থাকবে তাদেরকে তিনি পুরস্কৃত করবেন। কোন প্রাণী আল্লাহর অনুমতি ছাড়া মরতে পারে না। মৃত্যুর সময় তো নির্ধারিত আছে। যে ব্যক্তি দুনিয়াবী পুরস্কার লাভের আশায় কাজ করবে, আমি তাকে দুনিয়া থেকেই দেব। আর যে ব্যক্তি পরকালীন পুরস্কার লাভের আশায় কাজ করবে, সে পরকালের পুরস্কার পাবে এবং শুকরকারীদেরকে আমি অবশ্যই প্রতিদান দেব। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনে তিলাওয়াত শুনলেন। আজ মঙ্গলবার 13 এপ্রিল 30 চৈত্র এবং ফার্সি 24 ফারওয়ার দিন। রেডিও তাহিনের নৈশ অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আবু সাইদ। এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 41 মিটার ব্যান্ডে ৭৩০৫ কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে এবং ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন parstoday.com/bn।
আমাদের কাছে ইমেল করার ঠিকানা radioteheran1982@gmail.com। বাংলাদেশ সময় রাত 8:30টায় আমাদের সান্ধ্য অধিবেশন এবং রাত 10:30টায় নৈশ অধিবেশন তেহরান স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার করা হয়। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতে থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতার পাঠানো দুটি রিপোর্ট। এরপর থাকবে সংবাদ বিশ্লেষণমূলক অনুষ্ঠান দৃষ্টিপাত। যুক্তরাষ্ট্রের পর আবার ইরানের বিরুদ্ধে অবরোধ দিল ইউরোপ। এ সম্পর্কে দৃষ্টিপাতের শুরুতেই শুনতে পাবেন একটি সংবাদ ভাষ্য। এদিকে আগামীকাল থেকে কঠোর লকডাউনে যাচ্ছে বাংলাদেশ। এ সম্পর্কে বিস্তারিত জানাবেন ঢাকা থেকে আব্দুর রহমান খান। সবশেষে শুনতে পাবেন সংক্ষিপ্ত সংবাদ। তবে সবকিছুর আগে এখনকার মতো শুনুন সর্বশেষ বিশ্ব সংবাদ। অধিবেশন শেষ করার আগে বিশ্বের গুরুত্বপূর্ণ খবরগুলো সংক্ষেপে আরো একবার জানিয়ে দেওয়া হবে। রেডিও তেহরান থেকে শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। তেহরান সফর করছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। পারস্য উপসাগরীয় অঞ্চলে দখলদার ইসরায়েলের তৎপরতার বিষয়ে সতর্ক করেছেন ইরানের প্রেসিডেন্ট। ইরানের পররাষ্ট্রমন্ত্রী জারিফ বলেছেন, তার দেশের নাতাঞ্জ পরমাণু স্থাপনায় যে হামলা চালানো হয়েছে তা যুদ্ধ অপরাধের শামিল। বাংলাদেশের প্রধানমন্ত্রী স্বাস্থ্য বিধি মেনে চলার আহ্বান জানিয়ে বলেছেন, মানুষের জীবন সর্বাগ্রে, বেঁচে থাকলে আবার সবকিছু গুছিয়ে নেওয়া যাবে। এবং ভারতে করোনা সংক্রমণ ব্যাপক বাড়ছে। তৃণমূল নেতা অভিষেক বলেছেন, তৃতীয়বারের জন্য মমতার মুখ্যমন্ত্রী হওয়া এখন কেবল সময়ের ব্যাপার। আসসালামু আলাইকুম। এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ডক্টর হাসান রুহানি বলেছেন, পারস্য উপসাগরীয় অঞ্চলে দখলদার ইসরায়েলের মতো উত্তেজনা সৃষ্টিকারীকে উপস্থিতির সুযোগ করে দেয়া একটি ভয়াবহ পদক্ষেপ। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে আজ এক বৈঠকে তিনি একথা বলেন। রুহানি আরও বলেন, আমেরিকার একপেশে নীতি ও হস্তক্ষেপমূলক তৎপরতা রুখতে এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য তেহরান ও মস্কোর মধ্যে সম্পর্ক জোরদারের প্রয়োজনীয়তা রয়েছে। এ সময় তিনি পরমাণু আলোচনায় রাশিয়ার অবস্থানের প্রশংসা করে বলেন, পরমাণু সমঝোতা হচ্ছে বহুপক্ষীয় আন্তর্জাতিক সমঝোতা। কূটনৈতিক পন্থা ও আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের ক্ষেত্রে এই সমঝোতা হচ্ছে একটি আদর্শ। ইরানের প্রেসিডেন্ট বলেন, বর্তমানে আমেরিকা সহ গোটা বিশ্ব স্বীকার করছে যে ইরান বিরোধী মার্কিন সর্বোচ্চ চাপ ব্যর্থ হয়েছে। তিনি বলেন, পরমাণু সমঝোতায় আমেরিকা আবারও ফিরতে পারবে কেবল তখনই যখন তারা ইরানের উপর থেকে সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেবে। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ আজ ইরান সফরে এসেছেন। এদিকে ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়ন নতুন নিষেধাজ্ঞা আরোপের সমালোচনা করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তিনি বলেছেন, যখন ইরান ও 6 জাতি গোষ্ঠীর মধ্যে পরমাণু সমঝোতা পুনরুজ্জীবিত করার আলোচনা চলছে, তখন ইউরোপীয় ইউনিয়নের এই নিষেধাজ্ঞা কূটনৈতিক প্রচেষ্টা এবং আলোচনাকে ক্ষতিগ্রস্ত করবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের বলেন, আমরা আশা করি পরমাণু সমঝোতা বাঁচানো সম্ভব হবে। আমরা যতদূর বুঝতে পারছি, তেহরানে আমাদের বন্ধুরা তাদের প্রস্তুতির কথা ঘোষণা করেছেন। তারা বলেছেন, আমেরিকা পরমাণু সমঝোতায় ফিরে এলেই আমরাও তা পূর্ণাঙ্গরূপে বাস্তবায়নের পথে ফিরে আসব। কিন্তু ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে নতুন নিষেধাজ্ঞা আরোপ করার কারণে বহু প্রশ্নের জন্ম দিয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ বলেছেন, তার দেশের নাতাঞ্জ পরমাণু স্থাপনায় যে অন্তর্ঘাতমূলক হামলা চালানো হয়েছে তা যুদ্ধ অপরাধের শামিল। এর কারণ হিসেবে তিনি বলেছেন, এই হামলায় আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইএইএ এর তত্ত্বাবধানে থাকা একটি
স্থাপনাকে টার্গেট করা হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সোমবার জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসকে লেখা এক চিঠিতে এ মন্তব্য করেন। জারিফ কয়েকটি টুইটার বার্তায় ওই চিঠির মূল বিষয়বস্তু প্রকাশ করেন। তিনি বলেন, আইএইএর তত্ত্বাবধানে থাকা পরমাণু স্থাপনাটিতে হামলার ফলে সেখান থেকে পারমাণবিক নিঃসরণ ছড়িয়ে পড়তে পারত, যা পরমাণু সন্ত্রাসবাদ ও যুদ্ধ অপরাধের শামিল। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমেরিকা যদি এই অর্থহীন জুয়া খেলার ক্ষতিকর প্রভাব ঠেকাতে চায়, তাহলে তাকে অবিলম্বে তেহরানের উপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করে পরমাণু সমঝোতায় ফিরে আসতে হবে। দখলদার ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়ক সাবেক উপদেষ্টা ইয়াকুব আমিদ্রোর বলছেন, ইসরায়েলের বড় ধরনের ক্ষতি করার সক্ষমতা ইরানের রয়েছে। ইসরায়েলি দৈনিক টাইমস অফ ইসরায়েল এ তথ্য জানিয়েছে। পত্রিকাটি লিখেছে, নাতানজ পারমাণবিক কেন্দ্রের নাশকতার বিষয়ে ইসরায়েলে জড়িত থাকার তথ্য আমেরিকানরাই ফাঁস করে থাকতে পারে বলে ধারণা করছেন এই নিরাপত্তা কর্মকর্তা। আমিদ্রোর বলছেন, আমেরিকানরা এর আগেও এ ধরনের তথ্য ফাঁস করেছে। তাদের এই কাজ করার কারণ হল ক্ষতিগ্রস্ত পক্ষ যাতে এক মুহূর্তের জন্য না ভাবে যে এটা আমেরিকার কাজ হতে পারে। ইসরায়েলি এই কর্মকর্তা ইরানের সম্ভাব্য প্রতিশোধমূলক তৎপরতার মোকাবেলায় মার্কিন প্রশাসনের সহযোগিতা গ্রহণের উপর জোর দেন। তবে ইরানের প্রতিক্রিয়া কোন পর্যায়ের হবে তার উপর সহযোগিতার ধরন নির্ভর করবে বলে তিনি মন্তব্য করেন। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 41 মিটার ব্যান্ডে, এছাড়া বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মানুষের জীবন সর্বাগ্রে, বেঁচে থাকলে আবার সবকিছু গুছিয়ে নেওয়া যাবে। তাই অসুবিধা হলেও করোনার দ্বিতীয় ঢেউয়ে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন। পাশাপাশি লকডাউনে ঘরে বসে বাংলা নববর্ষ পয়লা বৈশাখ উদযাপনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। আজ সন্ধ্যায় নববর্ষ উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এই আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সময়ে শুরু হচ্ছে পবিত্র মাহে রমজান। সবাইকে নববর্ষের শুভেচ্ছার পাশাপাশি সব ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র মাহে রমজানের মোবারকবাদ জানান প্রধানমন্ত্রী। আগামীকাল শুরু হওয়া লকডাউনের যৌক্তিকতা তুলে ধরতে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, গত সপ্তাহে দ্বিতীয় ঢেউ প্রবল আকার ধারণ করলে মানুষের চলাচলের উপর কিছু কিছু নিষেধাজ্ঞা আরোপ করতে হয়। আপনারা দেখেছেন, কোনোভাবেই সংক্রমণ ঠেকানো যাচ্ছে না। জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শে তাই আমাদের আরও কিছু কঠোর ব্যবস্থা নিতে হচ্ছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সারা দুনিয়ায় ধর্মীয় উৎসবের সময় জিনিসপত্রের দাম কমে, অথচ বাংলাদেশে বাড়ে। এ সম্পর্কে আরও জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের প্রতিনিধি আব্দুর রহমান খান। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা লকডাউনের বিরোধিতা করছি না, আমরা বলছি অকার্যকর একটা শাটডাউন এটি। যে যেভাবে পারছে যাচ্ছে। পোশাক কারখানা খোলা রয়েছে, অথচ ব্যাংক বন্ধ রাখছে। মূলত সরকারের কোনো সমন্বয় নেই, কোনো পরিকল্পনা নেই। মির্জা ফখরুল বলেন, করোনা মোকাবেলায় আমরা সবসময় বলেছি একটা জাতীয় কমিটি করেন, সব রাজনৈতিক দল, এনজিও ও সুশীল সমাজের সমন্বয়। সেটা সরকার করছে না, করবে না, কারণ এটা করলে তো তাদের যে লুটপাট দুর্নীতি বন্ধ হয়ে যাবে। আজ মঙ্গলবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি নেতা এসব কথা বলেন। মির্জা ফখরুল প্রশ্ন করেন, যার পেটে খাবার নেই সে কি লকডাউন বা করোনা মানবে? করোনা কি তাকে আটকাতে পারবে? সাধারণ মানুষের তো খাবারের ব্যবস্থা করতে হবে। বিএনপি মহাসচিব বলেন, রমজানকে সামনে রেখে সবজি, মাছ, মুরগি, গরুর মাংস, খেজুর সবকিছুর দাম ক্রয়সীমার বাইরে চলে গেছে। ফখরুল আরো বলেন, বরাবরের মতো এবারও এই রমজানে বাজার সিন্ডিকেট পণ্যের দাম বাড়িয়েছে। আগে রমজানের সময় টিসিবি পণ্যের দাম নিয়ন্ত্রণ করত, সাধারণ মানুষের ক্রয় সীমায় রাখার চেষ্টা করত। এবার সেই টিসিবিও পণ্যের দাম বাড়িয়ে দিয়েছে। মির্জা ফখরুল বলেন, এই লকডাউনের মাঝেও বিরোধী দল ও মতের লোকদের দমন নিপীড়ন করছে সরকার। তারা সরকারের বিরোধীদেরকে দমন করতে একের পর এক আইন করছে। মির্জা ফখরুল ক্ষমতাসীনদের স্মরণ করিয়ে দেন, জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়ে কোথাও কোনো সরকার টিকে থাকতে পারেনি। রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn। আবারও ফিরে এলাম রাতের বিশ্ব সংবাদে।
ভারতে মাত্র এক সপ্তাহের মধ্যে প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণের সংখ্যা 10 লাখ ছাড়িয়ে গেছে। এ সম্পর্কে আরো জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি আব্দুল হাকিম। ভারতে মাত্র এক সপ্তাহের মধ্যে প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণের সংখ্যা 10 লাখ ছাড়িয়ে গেছে। চলতি বছরের 5 এপ্রিল প্রথম 1 লাখের বেশি করোনা সংক্রমণ ধরা পড়েছিল, যা বিগত দিনের সমস্ত রেকর্ডকে অতিক্রম করেছিল। কিন্তু গত 7 এপ্রিল থেকে 13 এপ্রিল পর্যন্ত 7 দিনেই আক্রান্তের সংখ্যা 10,03,314 জনে পৌঁছেছে, যা এ পর্যন্ত সবচেয়ে দ্রুত গতিতে সংক্রমণের ঘটনা। এভাবে গত এক সপ্তাহ ধরে দৈনিক 1 লাখের বেশি করোনা ভাইরাস সংক্রমণের ঘটনা ঘটছে এবং গত 3 দিন ধরে দৈনিক ওই সংখ্যাটি 1.5 লাখেরও বেশি হয়েছে। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন যে গত এক সপ্তাহে করোনা ভাইরাস যেভাবে 5 থেকে 10% ওঠানামা দেখা যাচ্ছে, এই সংখ্যাটি পরের সপ্তাহে 2 লাখ স্পর্শ করতে পারে। এ প্রসঙ্গে আজ সিপিএম নেত্রী মীনাক্ষী মুখার্জি এক বার্তায় বলেন, অপরিকল্পিত লকডাউনে মানুষকে মারার জন্য দেশের সরকার, রাজ্যের সরকার ফেলে দিয়েছেন। তিনি যখন থালা বাজানোতে, তিনি যখন দিয়া জ্বালানোতে ব্যস্ত, আমাদের দিদিমণি যখন রাস্তায় দাঁড়িয়ে বন্দি কাটছেন চক্করি দিয়ে, তখন তার দলের নেতা মন্ত্রীরা রেশনের চাল চুরি করছেন। বলছিলেন কমরেড মীনাক্ষী মুখার্জি। ভারতে আজ মঙ্গলবার 1,61,734টি নয়া সংক্রমণের ঘটনা ঘটেছে। এর ফলে মোট সংক্রমণের সংখ্যা 1,36,89,453 জনে পৌঁছেছে। বলছিলেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা। এদিকে ভারতের তৃণমূল কংগ্রেসের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, 250 আসন নিয়ে তৃতীয়বারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হয় কেবল সময়ের অপেক্ষা মাত্র। তিনি আজ রাজ্যে এক দলীয় সমাবেশে কথা বলেন। তিনি বলেন, বিজেপি নেতারা অবশ্য 200-র বেশি আসনে জয়ী হয়ে বাংলার ক্ষমতায় আসবে বলে দাবি করেছেন। রাজ্যে মোট 294টি আসনে নির্বাচন হচ্ছে। আজিয়ান সাগরের আকাশে তুরস্ক ও গ্রিসের জঙ্গি বিমানের সংঘর্ষ হয়েছে, তবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। গ্রিসের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, গতকাল তুরস্কের কয়েকটি F-16 জঙ্গি বিমান অন্তত 29 বার আকাশসীমা লঙ্ঘন করেছে। এ সময় অন্তত 2 বার দুই দেশের জঙ্গি বিমানের মধ্যে ডগ ফাইট বা সরাসরি সংঘর্ষের ঘটনা ঘটে। তবে ওই সংঘর্ষে গ্রিস কোন মডেলের জঙ্গি বিমান ব্যবহার করেছে তা সুনির্দিষ্টভাবে উল্লেখ করেনি। ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দনবাস এলাকায় রুশপন্থী গেরিলাদের সঙ্গে নতুন সংঘর্ষে ইউক্রেনের 2 সেনা নিহত হয়েছে। যখন রাশিয়া ও ইউক্রেনের মধ্যে প্রচণ্ড সামরিক উত্তেজনা চলছে, তখন এই 2 সেনা নিহতের ঘটনা ঘটল। ইউক্রেনের সামরিক বাহিনী তথ্য মতে রুশপন্থী গেরিলারা ছোট অস্ত্র দিয়ে গুলি চালালে শনিবার এক সেনা নিহত হয়, অন্যজন গতকাল নিহত হয়েছে। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ আজকে এখনকার মতো এই ছিল সর্বশেষ খবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিবাদে। ইউরোপ ইরানের 3টি প্রতিষ্ঠান সহ 8 নাগরিকের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা থেকে শুরু করে তাদের সমস্ত সম্পদ জব্দ করার নির্দেশ দিয়েছে। পরমাণু বিষয়ে যখন ইউরোপ ও ইরানের মধ্যে আলোচনা চলছে, তখন তেহরানের বিরুদ্ধে ইউরোপের নতুন নিষেধাজ্ঞা থেকে বোঝা যায় ইরানের ব্যাপারে পশ্চিমা বিশ্ব সমন্বিত নীতি গ্রহণ করেছে। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন রেজওয়ান হোসেন। ইউরোপীয় ইউনিয়ন মানবাধিকার লঙ্ঘনের অজুহাতে ইরানের 3টি প্রতিষ্ঠান সহ 8 নাগরিকের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা থেকে শুরু করে তাদের সমস্ত সম্পদ জব্দ করার নির্দেশ দিয়েছে। আগামী বছর 13 এপ্রিল পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। যেসব ব্যক্তির উপর ইউরোপীয় ইউনিয়ন নিষেধাজ্ঞা আরোপ করেছে তার মধ্যে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGCর প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি রয়েছেন। এছাড়া অপর 3টি জেলখানার উপরও নিষেধাজ্ঞা দিয়েছে ইউরোপ। ইউরোপীয় ইউনিয়ন জানিয়েছে, নতুন করে নিষেধাজ্ঞা আরোপের পর ইরানের মোট 89 ব্যক্তি ও 4টি প্রতিষ্ঠানকে ইউরোপের নিষেধাজ্ঞা তালিকায় অন্তর্ভুক্ত করা হলো।
পর্যবেক্ষকরা বলছেন, পরমাণু বিষয়ে যখন ইউরোপ ও ইরানের মধ্যে আলোচনা চলছে, ঠিক তখন তেহরানের বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞা আরোপ করা থেকে বোঝা যায় ইরানের ব্যাপারে পাশ্চাত্য বিশ্ব সমন্বিত নীতি গ্রহণ করেছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গত জানুয়ারিতে ক্ষমতায় এসে সবার সঙ্গে ফের সুসম্পর্ক প্রতিষ্ঠায় তিনি আগ্রহ দেখানোর পর ইউরোপীয়রা মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব ও দেশটির ক্ষেপণাস্ত্র কর্মসূচির বিরোধিতা করার পাশাপাশি পরমাণু সমঝোতা সহ ইরান সম্পর্কিত প্রতিটি বিষয়ে তারা ওয়াশিংটনের সঙ্গে প্রকাশ্যে সমন্বিত নীতি গ্রহণ করে চলেছে। বাস্তবতা হচ্ছে, পরমাণু সমঝোতায় অবশিষ্ট দেশগুলো মার্কিন সরকারের সঙ্গে সমন্বয়ের ভিত্তিতে ওয়াশিংটনের শর্ত মেনে নিয়ে তেহরানকে যুক্তরাষ্ট্রের সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনায় বসার জন্য চাপ দিচ্ছে, যদিও ইরান ওই প্রস্তাব সরাসরি নাকচ করে দিয়েছে। ইউরোপ এমন সময় ইরানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করল যখন অত্যন্ত স্পর্শকাতর সময়ে পরমাণু সমঝোতা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা চলছে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রীর তেল আবিব সফরের পরপরই ইরানের নাথানস পরমাণু বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে ইসরায়েলের নাশকতামূলক কর্মকাণ্ড এবং ইরানের বিরুদ্ধে ইউরোপের নিষেধাজ্ঞার ঘটনা থেকে বোঝা যায় ইরানের বিরুদ্ধে তেল আবিব, ব্রাসেলস ও ওয়াশিংটন একজোট হয়ে যৌথ কর্মপরিকল্পনা নিয়ে এগোচ্ছে। এর প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ বলেছেন, যুক্তরাষ্ট্রের এটা বোঝা উচিত, নাশকতা করে কিংবা নিষেধাজ্ঞা দিয়ে তাদের কোনো লাভ হবে না। আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/রেডিও তেহরান bn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radioteheran1982@gmail.com। আমাদের ভাষ্যকারের পর্যালোচনাটি শুনলেন। এবারে দৃষ্টি দেব বাংলাদেশের দিকে। করোনা ভাইরাস থেকে সুরক্ষার জন্য আগামীকাল বুধবার থেকে কঠোর লকডাউনে যাচ্ছে বাংলাদেশ। এদিকে লকডাউনের নামে দেশে অকার্যকর শাটডাউন চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সম্পর্কে এখন রয়েছে ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খানের প্রতিবেদন। করোনা ভাইরাস থেকে সুরক্ষার জন্য আগামীকাল বুধবার থেকে কঠোর লকডাউনে যাচ্ছে বাংলাদেশ। এ সময় বন্ধ থাকবে সব ধরনের গণপরিবহন। জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান ছাড়া সরকারি বেসরকারি অফিস, ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে। তবে কলকারখানা খোলা রাখা হয়েছে, আর কাঁচা বাজার খোলা থাকবে দুবেলা সীমিত সময়ের জন্য। পুলিশের প্রধান জানিয়েছেন, পাস ছাড়া বাইরে বেরোতে পারবে না কেউ। এমন কঠোর অবস্থায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, করোনা নির্মাণ কাজের ব্যাপারে কোন প্রকার বাধা নিষেধ থাকবে না। নির্মাণ কাজ চলবে। মেট্রো রেল, পদ্মা সেতু, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, কর্ণফুলী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল, আমাদের বিভিন্ন ফ্লাইওভার, আন্ডারপাস এবং বিভিন্ন সড়কের নির্মাণ কাজ যেগুলো নির্মীয়মান সেগুলোও গতি ফিরিয়ে আনতে হবে। তবে লকডাউনের নামে দেশে অকার্যকর শাটডাউন চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেছেন, করোনা নিয়ে সরকার জনগণকে ভুল তথ্য দিচ্ছে। করোনা মোকাবেলা নিয়ে সরকার যে সফলতার কথা বলছে তা আসলে প্রতারণা। এদিকে করোনাকালীন সময় পণ্যবাহী ট্রেনের পাশাপাশি কৃষিজাত পণ্য ও পার্সেল মালামাল পরিবহনের সুবিধার্থে বিশেষ ট্রেন চালু করা হবে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী নুরুল ইসলাম সুজন। আগামীকাল বুধবার থেকে ঢাকা সিলেট ও ঢাকা চট্টগ্রাম সহ 6টি রুটে 8টি বিশেষ ট্রেন চালু করা হবে। এদিকে সরকার ঘোষিত বিধিনিষেধের মধ্যে প্রবাসী কর্মীদের জন্য ফ্লাইট চলাচল অব্যাহত রাখার দাবি জানিয়েছে ট্রাভেল এজেন্সি এবং জনশক্তি রপ্তানিকারী এজেন্টগণ। আজ পৃথক পৃথক সংবাদ সম্মেলন করে সংগঠনের নেতারা বিদেশগামী কর্মীদের পরিবহনে ফ্লাইট চালু রাখার দাবি জানিয়েছেন। জাতির বৃহত্তর স্বার্থে মূল্যবান বৈদেশিক মুদ্রা অর্জনকারী ছুটিতে আসা প্রবাসী কর্মী ও নতুন ভিসা প্রাপ্তদের যাতায়াত সচল রাখার নিমিত্ত লকডাউনের মাধ্যমে আন্তর্জাতিক ফ্লাইট সহ চলাচল রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের সদয় দৃষ্টি আকর্ষণ করছি।
এদিকে গত বছরের মতো এবারও রমজান মাসে মসজিদে প্রতি ওয়াক্ত নামাজে সর্বোচ্চ 20 জন মুসল্লি জামায়াতে অংশ নিতে পারবেন বলে নির্দেশনা দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। এছাড়া রমজানে তারাবির নামাজে খতিব, ইমাম, হাফেজ, মুয়াজ্জিন ও খাদিম সহ সর্বোচ্চ 20 জন মুসল্লি অংশগ্রহণ করবেন। মুসল্লিদের পবিত্র রমজানে তিলাওয়াত এবং জিকিরের মাধ্যমে মহান আল্লাহর রহমত এবং বিপদ মুক্তির জন্য দোয়া করার আহ্বান করা হয়েছে। সংবাদ ভাষীর অনুষ্ঠান দৃষ্টিপাত শুনলেন। শ্রোতাবন্ধুরা, অনুষ্ঠান থেকে বিদায় নেওয়ার আগে গুরুত্বপূর্ণ কয়েকটি শিরোনাম। তেহরান সফর করছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। পারস্য উপসাগরীয় অঞ্চলে দখলদার ইসরায়েলের তৎপরতার বিষয়ে সতর্ক করেছেন ইরানের প্রেসিডেন্ট। বাংলাদেশের প্রধানমন্ত্রী স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে বলেছেন, মানুষের জীবন সর্বাগ্রে, বেঁচে থাকলে আবার সবকিছু গুছিয়ে নেওয়া যাবে। ভারতে করোনা সংক্রমণ ব্যাপকভাবে বেড়েছে। তৃণমূল নেতা অভিষেক বলেছেন, তৃতীয়বারের জন্য মমতার মুখ্যমন্ত্রী হওয়া এখন কেবল সময়ের ব্যাপার মাত্র। শ্রোতাবন্ধুরা, সবশেষে আমাদের সাথে সরাসরি যোগাযোগের ঠিকানা বাংলা প্রোগ্রাম, রেডিও তেহরান, পোস্টবক্স নম্বর 6767, তেহরান 19395, ইসলামিক রিপাবলিক অব ইরান। তো আপনারা সবাই ভালো ও সুস্থ থাকুন এই কামনা করে এবং আমাদের আগামীকালের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে রেডিও তেহরান থেকে এখনকার মতো এখানেই বিদায় চাইছি। আমি গাজী আব্দুর রশিদ। খোদা হাফেজ।